আজকের ভিডিও আবার ট্রান্সলেশনের উপরেই থাকছে এবং আমরা এক্ষেত্রে দেখব যে ছিল, আছে, থাকবে এরকম যে ভার্ব বা ক্রিয়া বা তাদের নেগেটিভ ভার্সন ছিল না, নেই, থাকবে না বা সাবজেক্ট অনুযায়ী এই যে ভার্বগুলো সেগুলো যদি আমরা চেঞ্জ করে করে সেন্টেন্সের মধ্যে বসাই তাহলে সেন্টেন্সগুলো অনেকটা এরকম দেখায়। এই তিনটে ক্রিয়াকে যদি আমাদের হ্যান্ডেল করতে হয় আমাদের দুটো বেসিক ভার্ব নিয়ে কাজ করতে হবে। সেগুলো কি কি? এই যে ছিল, আছে, থাকবে এই একই কথাটা কখনো কখনো বি ভার্ব নিয়ে আসতে হবে, কখনো কখনো হ্যাভ ভার্ব নিয়ে আসতে হবে। রুলটা কোথায়? রুলটা হচ্ছে এই যে যদি কখনো আমরা দেখি যে কোথাও কিছু ছিল, আছে বা থাকবে সেটার ক্ষেত্রে যদি মালিককে মানে মালিকানা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। আর মালিক উল্লেখ নেই বা কার পজেশন বা কার অধীনে কোনো একটা ব্যাপার বা কার সম্পর্কে বলা হচ্ছে সেটা যদি উল্লেখ না থাকে তখন করব বি। আমি লাস্ট থেকে শুরু করব, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাক তাহলে নাম্বার 12, খুব সোজা কিন্তু অনেকেই ভুলটা করে। রাজার দুটো হাতি ছিল। তাহলে রাজার দুটো হাতি ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি মালিক হচ্ছে রাজা, তার কি ছিল? দুটো হাতি ছিল। ওকে, তাহলে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আসলে তিনটে ইউনিট আমরা পাচ্ছি, একটা, দুটো, তিনটে। তাহলে বাংলায় যেভাবে আছে রাজার আছে প্রথমে, দুটো হাতি তারপর ছিল, আমরা কিন্তু ইংলিশে এই ওয়ার্ড অর্ডারটাকে পুরোপুরি শাফেল করে ফেলবো। আর আমাদের করতে হবে কিভাবে? ইংলিশের ক্ষেত্রে মোটামুটি আমরা এই প্যাটার্ন মেনে চলবো যে প্রথমে আমাদের আনতে হবে সাবজেক্ট, ইউনিট নাম্বার 1। তারপরে আমরা নিয়ে আসবো ভার্ব। ভার্বের মধ্যে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুটোই থাকতে পারে বা যে কোনো একটা থাকতে পারে, যেমনটা প্রয়োজন। বেশ, তারপরে নিয়ে আসবো অবজেক্ট 3 নম্বর। একটা হতে পারে, দুটোও হতে পারে, কখনো দুটো অবজেক্ট থাকে। তারপরে নিয়ে আসবো অ্যাডভার্বস 4 নম্বর। এবারে একটা মজার ব্যাপার, এই সাবজেক্ট কি, অবজেক্ট কি, এগুলো কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব না, কারণ সেক্ষেত্রে ভিডিও লেংদি হয়ে যাবে। একটু বলে রাখি যে সাবজেক্ট অবজেক্ট আসলে একই কম্পোজিশন, একই জিনিস। সাবজেক্ট কি দিয়ে তৈরি হয়? সাবজেক্ট আমরা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট দিয়ে তৈরি করি বা সেগুলোকেই বসাই। নাউন, প্রোনাউন, তারপর নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন। ব্যাস, এগুলো আমি পরে আলোচনা করব। এই সেম এলিমেন্টসগুলো কিন্তু অবজেক্টেও বসে। ভার্ব কি সেটা আমরা জানি। অ্যাডভার্ব মূলত আমরা 3 রকম যেগুলো বেশি ব্যবহার করি সেটা হচ্ছে প্রথমত ম্যানার অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব আর হচ্ছে টাইম অ্যাডভার্ব। তাহলে আমরা যদি ম্যানার অ্যাডভার্বটা অনেক সময় ভার্বের আগে আসে, অনেক সময় পরে বসে, কিন্তু প্লেস, টাইম এইগুলো মূলত ভার্ব অবজেক্টের পরে বসে। তাহলে আমরা খেয়াল রাখবো সচরাচর এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি এই প্যাটার্নে এগোই তাহলে আমাদের সেন্টেন্স ঠিক থাকবে। তাহলে এই অর্ডারের সাথে সাজাতে গেলে আমাদের এখানে যে 3টে ইউনিট পাচ্ছি, দেখা যাক কি হয়। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রাজা তার হাতি ছিল, বলা হচ্ছে দুটো হাতি ছিল। তাহলে এখানে আমি একটু যেটা করব প্রথমে আমরা প্রথমে প্র্যাকটিস ভাবে করলে পরবর্তীকালে এটা কিন্তু সেট হয়ে যায়, ব্যাপারটা আমরা বুঝতে পারি। তাহলে রাজা তার মালিকানার ব্যাপারে বলা হচ্ছে, তবে রাজা এখানে ইউনিট 1। ভার্ব আনতে হবে ইউনিট 2তে, ছিল এটা ইউনিট 2, আর দুটো হাতি এটা 3 নম্বর। আমাদের তাহলে এইগুলোর ইংলিশ ট্রান্সলেট করে এই অর্ডারে সাজাতে হবে। তাহলে এবারে দেখা যাক যে এই রুলটা অ্যাপ্লাই করব, আবার এই রুলটা অ্যাপ্লাই করব, প্লাস মেটাফরিক্যাল মিনিং নাকি লিটারাল মিনিং সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে লিটারাল মিনিংটাই আমরা পাচ্ছি, এখানে মেটাফরিক্যাল কোনো মানে নেই, মানে এখানে যা যা ওয়ার্ড আমরা পাচ্ছি সেগুলোর ওই মানেই থাকছে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু এখানে বলবো না দ্য কিংস, রাজার, এটা পজেসিভ, আমরা এটা করব না, কারণ প্রথমে সাবজেক্টিভ পাচ্ছি। তাহলে শুধু আমরা নাউন নিলে বা নাউন ফ্রেজ নিতে পারি, দ্য কিং। এবারে যেহেতু আমরা মালিকানা পাচ্ছি কার হাতি, ব্যাপারটা আমরা আনসার এখানে পেয়ে যাচ্ছি, তাই জন্য আমি কি করবো, এইভাবে মধ্যে দিয়ে যাবো, এগুলোর মধ্যে দিয়ে যাবো না। তাহলে দ্য কিং সিঙ্গুলার, তাহলে কিং দুটো হাতি ছিল, পাস্ট টেন্স। তাহলে আমরা কি করব, এই যে পাস্ট টেন্সে হ্যাড,
তাহলে দ্য কিং হ্যাড। ওকে, এবারে দুটো হাতি, টু এলিফ্যান্টস। ওকে, তাহলে এটা হচ্ছে 12। এইভাবে করব আমরা। তো সিনট্যাক্স অনুযায়ী এই রুল ফলো করব এবং আমরা প্রয়োজনে এখানেই নাম্বারিং করে নেবো যে কোনটা আগে নেব কোনটা পরে নেবো, এবং তারপরে আমরা খেয়াল করব যে এখানে কি মালিকানা আছে নাকি না অন্য কিছু। ওকে, এবারে যদি 11 নম্বরটা পাশাপাশি করি, পাশাপাশি আমি রেখেছি এই কারণে 11টা দেখা যাক। 11টা কি হতে পারে? জঙ্গলে দুটো হাতি ছিল, এখানে প্রায় একই। দেখো দুটো হাতি, এখানেও দুটো হাতি ছিল। এবারে এখানে জঙ্গলে, এখানে রাজার, কিন্তু এখানে জঙ্গলে, জঙ্গল হচ্ছে প্লেস, এই যে প্লেস, প্লেস অ্যাডভার্ব যাবে একদম শেষে। তার মানে এখানে বোঝাচ্ছে 11 নম্বর সেন্টেন্সে মালিককে সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে কি করব? দুটো হাতি ছিল, তাহলে এখানে যেহেতু মালিক নেই তার জায়গায় আমি কি নিয়ে আসবো? তখন নিয়ে আসতে হয় দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এবারে দুটো হাতি, টু এলিফ্যান্টস, আমি একটু পরের পার্ট লিখে ফেললাম। এইবার ভার্ব নিতে হবে, কারণ ইন্ট্রোডাক্টরি দেয়ারটা অনেকটা সাবজেক্টের মতো কাজ করছে, কিন্তু সাবজেক্ট আসলে দেয়ার নয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার, সাবজেক্ট টু এলিফ্যান্টস। এবারে টু এলিফ্যান্ট যেহেতু প্লুরাল, আবার পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, এই আমি এখানে ওয়্যার নিলাম। তাহলে দেয়ার ওয়্যার টু এলিফ্যান্টস, কোথায় ছিল? জঙ্গল। জঙ্গল হচ্ছে প্লেস অ্যাডভার্ব, আমাদের সেটা 4th ইউনিট। তাহলে কোথায়? ইন দ্য জঙ্গল। ওকে, বেশ। এবারে তাহলে এক এক করে সবগুলো তোমাদের জন্য করে দেখাই এবং তার মধ্যে খুঁটিনাটি অন্যান্য ব্যাপারগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। তারপর নাম্বার 10, ওর কথার কোনো দামই নেই। ব্যাপারটা কিন্তু মেটাফরিক্যাল। কেন? কথা মানে ওয়ার্ডস। বাজারে কোনো জিনিস বিক্রি হয় তার দাম থাকে, তার একটা ভ্যালু থাকে। এখানে কথা তো বাজারে বিক্রিও করা যায় না, সেটা কিনতে পাওয়া যায় না। তার মানে কি বলা হচ্ছে? যে ও যা কথা বলে সে অনুযায়ী কাজ করে না, মানে ওর কথার কেউ কোনো দাম দেয় না, ওর কথাকে কেউ গ্রাহ্য করে না, ব্যাপারটা তাই। তাহলে মেটাফরিক্যাল সেন্স আসছে। তাহলে এই কথাটাকে যদি আমি মেটাফরিক্যালি সাজিয়ে লিখি, যে সেন্টেন্স পাবো সেটাকে আমি অবিকল ট্রান্সলেট করব, এটাকে করব না। বোঝা গেছে? আবার বলি, যখনই আমি কোনো একটা সেন্টেন্স পাবো সেটাকে ইংলিশে ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি দেখি মেটাফরিক্যাল সেন্স কাজ করছে রূপক অর্থে, তাহলে এই যে সেন্টেন্স বা বাক্য তাকে আমি তার অ্যাকচুয়াল মিনিং কি আছে সেটা একটা এক্সপ্রেস করলাম। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, বিভিন্ন রকম এক্সপ্রেশন হতে পারে। সেই যে রূপক যে মিনিংগুলো বা তার যে এক্সপ্রেশনগুলো, সেইগুলোকে আমি কি করব? আমি ট্রান্সলেট করব। তাহলে ওর কথা কোনো দাম নেই, এটাকে আমরা সাজাতে পারি ওকে কেউ দাম দেয় না, বা ওকে কেউ মান্য করে না। ওকে, এইরকম মানে আসছে। তাহলে আমি এটাকে বাদ দিয়ে দেবো, এবার আমি এইগুলোকে ট্রান্সলেট করব। অলরাইট, তাহলে ওকে কেউ মান্য করে না, কি করব? নো ওয়ান, প্রথমত লিখি একটা ভ্যালুজ হিম। তাহলে আমরা দেখলাম নেই কথা বলতে যে বি বা হ্যাভ, তার যে নেগেটিভ ভার্সন আসার কথা ছিল সেটা আদৌ আসছে না। মেটাফিক্যাল ক্ষেত্রে এরকম হয়, নো ওয়ান ভ্যালুজ হিম অ্যাট অল, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তারপর আমরা লিখতে পারি হিজ ওয়ার্ডস। এবার যদি হ্যাভ হ্যাজ দিয়ে ইউজ করার চেষ্টা করি, হিজ ওয়ার্ডস, তার মানে ওর কথা কি নেই? হ্যাভ, প্লুরাল তাই হ্যাভ। নো ভ্যালু, বা ভ্যালুকে চেঞ্জ করে লিখতে পারি ওয়েট, মানে ওর কথায় কোনো ওজন নেই, ও যা বলে সেটা লোকে সিরিয়াসলি নেয় না, ব্যাপারটা এরকম। একইভাবে পাশাপাশি আমরা এই যে সেন্টেন্সটা সেটাকে একটু অন্যভাবে করতে পারি। নো ওয়ান টেকস হিম সিরিয়াসলি।
ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে একটা ব্যাপার যে লিটারাল মানে যদি থাকে মোটামুটি একটা বাংলা সেন্টেন্সের একটা ইংলিশ ভার্সন সচরাচর হয়, কিন্তু মেটাফরিক্যাল মানেই যখন এসে যাবে দেখো 3টে সেন্টেন্স ভেঙে পেয়ে গেলাম, এবং আমরা চাইলে এটাকে একটু মডিফাই করে আরো অনেক সেন্টেন্স ভেঙে নিতে পারি। তাহলে এটাই হচ্ছে মেটাফরিক্যাল সেন্সের মজা, এবং ট্রান্সলেশন কিন্তু এই ব্যাপারটাই দেখা হয় যে এক্স্যাক্ট মিনিং আনতে গেলে আমাদের বিভিন্ন রকম মডিফিকেশন অ্যালাউড। এবারে নাম্বার 9 ক্ষেত্রে কি বলা হচ্ছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটাও কিন্তু অনেকভাবে করা যায়, কারণ এখানে মেটাফরিক্যাল সেন্স আসছে। দেখা যাক কিভাবে করা যায়। তাহলে 9 ক্ষেত্রে একটু ভালো করে বুঝতে হবে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক কথাটা ইম্পর্টেন্ট। আমি যদি এখানে বলতাম ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাহলে এটা এক ধরনের হতো। যেহেতু আমি বলছি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার মানে সম্পর্ক একসময় ছিল, এখন আমি ওর কাজের জন্য বা যে কোনো কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে, ফলে আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক স্বীকার করতে চাইছি না। ব্যাপারটা সেরকম। তাহলে এটা অনেকটা রিলেশনের ব্যাপার আসবে, কানেকশন বা লিঙ্ক ব্যাপারটা আসবে না। তাহলে আমার কোনো সম্পর্ক নেই, এখানে মালিক তো আমি, মালিক ঠিক বলা যায় না, মানে সম্পর্কটা আমাকে কেন্দ্র করে বা আমার আর আরেকজন ব্যক্তি যার সঙ্গে কথা বলছি। তাহলে এখানে হ্যাভ ভার্ব আসবে। তাহলে সম্পর্ক নেই মানে নেগেটিভ, তাহলে আই গতানুগতিক ওয়েতে আমরা এগোই, আই ডোন্ট হ্যাভ এনি রিলেশনশিপ with him or her। বেশ, এবারে আমরা একটু চেঞ্জও করতে পারি। সেটা কি, আই ডোন্ট অ্যাকসেপ্ট, মানে ওর সঙ্গে আমি কোনো সম্পর্ক স্বীকারই করি না। আই ডোন্ট অ্যাকসেপ্ট এনি রিলেশনশিপ উইথ হিম or even her। ওকে, তাহলে একটু চেঞ্জ করলাম, হ্যাভের জায়গায় অ্যাকসেপ্ট করলাম, সেক্ষেত্রে সেন্স কিন্তু থাকছে। তারপর নাম্বার 8। তো 8 ক্ষেত্রে কি পাচ্ছি, যৌবন কারো চিরকাল থাকে না। যৌবন মানে আসলে ইউথ, মানে যেটা প্রাইম টাইম আমরা বলি সেটা। তাহলে এই প্রাইম টাইম বলতে যদি যৌবন বোঝায়, সেটাকে আমরা ইউথ দিয়ে বলতে পারি। আবার স্পেসিফিকলি যদি বলি, ম্যান তাদের ক্ষেত্রে হয় ইউথ, আর উমেনের ক্ষেত্রে আসে বিউটি। দুটোই লেখা যায় একসঙ্গে পাশাপাশি। তাহলে আমি লিখতে পারি ইউথ অ্যান্ড বিউটি। আমাদের যেহেতু দুটো সিনোনিমাস, অলমোস্ট সিনোনিমাস টার্ম, আমরা কিন্তু এটাকে আর করব না, ইজ করব। ওকে, যেমন টাইম অ্যান্ড টাইড। অলরাইট, তাহলে ইউথ অ্যান্ড বিউটি ইজ এফিমেরাল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালিকানা সে উল্লেখ নেই, তাহলে বি ভার্বের থ্রু দিয়ে যাব, ইজ নিলাম। এফিমেরাল কথার মানে হচ্ছে ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। তাহলে বিউটি অ্যান্ড ইউথ ইজ এফিমেরাল। এবার এটাকে যেহেতু এই সেন্সটা যৌবন কারো চিরকাল থাকে না, এই আইডিয়াটা মেটাফরিক্যাল বা রূপক অর্থে, ফলে আমাদের কিন্তু অনেকগুলো ভার্সন সম্ভব। লেখা যাক সেগুলো। আমরা লিখতে পারি নো ওয়ান enjoys youth and beauty forever। অলরাইট, এক্ষেত্রে আমি নো ওয়ান সাবজেক্ট পেলাম। এনজয়েস মানেই হচ্ছে হ্যাভ, হ্যাভের অনেকগুলো মানে হয়। তাহলে এনজয়েস কথাটার যে সেন্স, সেটা এক প্রকার হ্যাভের মধ্যে প্রকাশ পেল, এখানে বিভাব আসবে না। এবারে যদি আমরা ইউথ অ্যান্ড বিউটিটাকে সাবজেক্ট করে একটা অ্যাকশন ভার্ব আনতে চাই, সেটাও পসিবল। যেমন ইউথ অ্যান্ড বিউটি, সুন্দর একটা টার্ম, ডিমিনিশেস। যেহেতু আমি সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরলাম, চিরকাল থাকে না মানে এটা কমে যায়, আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, ওভার টাইম, সময়ের সঙ্গে সঙ্গে এটা ক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে কমে আসে। তাহলে আমরা এরকম কিন্তু অনেকভাবেই ট্রান্সলেশন করতে পারি
সেন্সটাকে ধরতে গিয়ে, যখন কিনা সেটা মেটাফরিক্যাল আইডিয়া। এরপর নাম্বার 7, এমনটা তো কথা ছিল না। এখানে ওনারশিপ বলতে সেটা নেই, বিভাব ইউজ করতে হবে। তাহলে কি লিখবো? দেয়ার দিয়ে আরম্ভ করব। তাহলে দেয়ার ওয়াজ নো, কথা ছিল না, ওয়ার্ড, এমনটা, লাইক দিস। ছেলে মানুষ হয়ে গেল, ঠিক ঠিক হলো না। তাহলে ওয়ার্ড এখানে আসবে না, কি আসবে? দেয়ার ওয়াজ নো কন্ডিশন, মানে হচ্ছে শর্ত। তার মানে আসলে এমন কোনো কথা ছিল না, মানে হচ্ছে এমন কোনো শর্ত ছিল না, এমন কোনো বাইন্ডিং এগ্রিমেন্ট ছিল না। তাই জন্য এখানে কন্ডিশন আনতে হবে, ওয়ার্ড নয়, বা ওয়ার্ডস তো নয়। তাহলে দিস ইজ দ্য কারেক্ট ভার্সন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে বি ভার্ব নিয়ে এলাম এই ছিল কথা প্রকাশ করতে, কারণ এখানে ওনারশিপ টাইপের নেই, ইনডিরেক্টলি দ্যাট দিয়ে আরম্ভ করলাম। ওকে, তাহলে যেমনটা বললাম কন্ডিশনও লেখা যায় বা এগ্রিমেন্টও লেখা যায়। ওকে, নাম্বার 6, লোকটার কোনো অনুতাপ নেই। তাহলে অনুতাপ কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটাই কিন্তু মেটাফরিক্যাল সেন্সের দিকে বেশি যায়। অনুতাপ তো আর টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত নয় যে আছে নেই পরিষ্কারভাবে বোঝা যাবে। তাহলে অনুতাপ নেই, তার মানেটা কি? লোকটার কোনো রিগ্রেট নেই। তো একটা ওয়ার্ড অন্য ওয়ার্ডকে যেন অ্যাডপ্ট করছে, মানেটা যেন শিফট করে করে যাচ্ছে, কাছাকাছি মানে আসছে, ফলে এটা মেটাফরিক্যাল সেন্স। দেখা যাক কি লেখা যায়। আর এখানে মালিকানা পাচ্ছি লোকটা, তাহলে এখানে হ্যাভ ভার্বের মধ্যে যাবে, এখানে দেয়ার আসবে না। তাহলে দ্য ম্যান, লোকটা মানে দ্য ম্যান। এইবার সিঙ্গুলার যেহেতু, তাহলে হ্যাজ। এই যে দ্য ম্যান হ্যাজ, এটার মানে হচ্ছে লোকটার, আমরা এখানে দ্য ম্যানস বলবো না। ওকে, এটা একটু বুঝতে হবে। তাহলে দ্য ম্যান হ্যাজ নো। এবার একটা রুল বলে দিই, যদি অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমাদের লিখতে হয়, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ইউনিট হয় না, কনক্রিট যে নাউনগুলো আমরা পাই সেগুলো পরিষ্কার সোজাসুজি বসিয়ে দিলেই ব্যাপারটা ওকে। কিন্তু যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে সেন্টেন্সে বসাবো তার আগে ইউনিট দিতে হয়। ইউনিট দেওয়ার রুল হচ্ছে এ সেন্স অফ বা নো সেন্স অফ। এখানে নো লিখে ফেলেছি, তাহলে আর এ দরকার নেই, তাহলে আমি লিখবো নো সেন্স অফ। এবার অনুতাপ, রিগ্রেট। তাহলে আমরা সিম্পলি বলবো না দ্য ম্যান হ্যাজ নো রিগ্রেট, না, ভুল হবে, হবে দ্য ম্যান হ্যাজ নো সেন্স অফ রিগ্রেট। এবারে যেহেতু সেন্টেন্সটা মেটাফরিক্যাল, আমরা রিগ্রেটটাকে চেঞ্জ করে বাকি সব সেম রেখে এখানে ইকুইভ্যালেন্ট টার্ম আনতে পারি, রিমর্স, ওকে, বা কম্পাংশন। ওকে, বেশ, তাহলে চলে আসি নাম্বার 5-এ। তাহলে আমরা লিখবো হি অর শি। তাহলে ওর কোনোদিন অভাব ছিল না, মানে হচ্ছে ও কোনোদিন এমন গরিব ছিল না। তাহলে এখানে বি ভাব নিয়ে আসতে হবে, ওয়াজ নেভার দিস পোর অর পেনিলেস বিফোর। ওকে, তাহলে এখানে আমরা ওয়াজ দিয়ে কিন্তু ছিল বা ছিল না সেটাকে এক্সপ্রেস করলাম, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমনটা বললাম যে যেহেতু মেটাফরিক্যাল সেন্স, আমরা এটাকে অন্যভাবে সাজাতে পারি। এটাই হচ্ছে ট্রান্সলেশনের একটা দারুণ ব্যাপার, বা এটাই হচ্ছে লেখার উপরে বা বলার উপরে দক্ষতা শেষ তার প্রমাণ। যেমন আমরা লিখতে পারি হি অর শি। এবারে যেহেতু আমি একটা অ্যাকশন ভার্ব নিয়ে আসবো, সেটা আনতে পারি হি অর শি হ্যাজ নেভার faced hardship like this before. ওকে, এটাও করা যায়। তার মানে দাঁড়াচ্ছে যে এমনটা অভাব অনটন বা কষ্টের দিন সে কোনোদিন দেখেনি বা কোনোদিন ফেস করেনি। এবারে একটা জিনিস বলে দিই যে ফেসড মানে সম্মুখীন হওয়া। আমরা যদি মনে করি এখানে হ্যাভ দিয়েও কিন্তু ব্যাপারটা নিয়ে আসা যায়, তাহলে যেহেতু পারফেক্ট টেন্স হচ্ছে আমরা ফেসড এর পরিবর্তে এখানে হ্যাডও নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি হি অর শি হ্যাজ নেভার হ্যাড হার্ডশিপ লাইক দিস বিফোর।
অলরাইট, তাহলে দেখো যে দুটোকে কিন্তু ইউজ করতে পারলাম দুটো আলাদা আলাদা ভাবে শুরু করার ফলে। আরেকটা সুন্দর স্টাইলিস্টিক ওয়েতেও লেখা যায়, যেমন এবারে পজিটিভ নিলাম, হিজ অর হার কন্ডিশন ওয়াজ নেভার হার্ডার। তার মানে বলা হচ্ছে যে আগে তার যে কন্ডিশন ছিল আর এখন যে কন্ডিশন আছে, আগেরটা ইজি, এখনটা অনেক বেশি হার্ডার বা কম্পারেটিভলি অনেক বেশি হার্ড। অলরাইট, চলে আসি নাম্বার 4-এ। তাহলে 4 নম্বর ক্ষেত্রে ওদের এখানে আসার কথা ছিল, এখানে মালিকানা পাচ্ছি, সেটা কিভাবে লিখবো আমরা? দে, তাহলে পাস্ট টেন্স, আমরা এখানে বিভাগ নিয়েও শুরু করতে পারি। ওকে, একটা সুন্দর সেন্স, তাহলে দে ওয়্যার, প্যাসিভে যাব, দে ওয়্যার supposed to come here। ওকে, বা সাপোজড কে বাদ দিলে আমরা এক্সপেক্টেড করতে পারি, they were expected to come here। বা আমরা আরো লিখতে পারি এই মানে দুটো ভার্বকে সরিয়ে দিয়ে they were to come here। এক্ষেত্রে বুঝতে হবে এই were to মানে হচ্ছে some sort of obligation, not forceful obligation but obligation। তাহলে এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে এটা। ওকে, আর এই সেন্সটা বেটার। বেশ, এবারে 3 নম্বর, এক সময় ওদের খুব সুনাম ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক সময় টাইম অ্যাডভার্ব বসেছে শুরুতে, ইংলিশে যাবে শেষে। তাহলে মালিকানা পাচ্ছি ওদের মানে দে। এই যে রটা মানে দেয়ার নয়, দে, এইবারে মালিকানা থাকার জন্য হ্যাভ নিয়ে আসবো, পাস্ট থাকার জন্য হ্যাড। তাহলে দে হ্যাড, বা আরো ভালো হয় হ্যাডের আগে এই আমরা এক সময়টাকে বসিয়ে দিতে পারি, এক সময় মানে হচ্ছে ওয়ান্স। তাহলে দে ওয়ান্স হ্যাড কি ছিল? খুব সুনাম ছিল, a great deal of কি ছিল? তাহলে সুনাম আবার অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে এ গ্রেট ডিল অফ, আমি মডিফায়ার ইউজ করলাম খুব বা যথেষ্ট। সুনামের ইংরেজি হচ্ছে রেপুটেশন। ওকে, তাহলে আমরা এখানে হ্যাড দিয়ে করলাম, বিভাগ দিয়েও করা যায়। they were once quite, সুনাম বা সুনামধারী ছিল, তাই জন্য কি লিখবো? ফেমাস। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে বি ভার্ব যায়, নাউন, নাউনের সঙ্গে যায় হ্যাভ ভার্ব বা তার ডেরিভেটিভস। এরপর নাম্বার 2, এখানে কাজের প্রচুর সুযোগ আছে। এখানে কিন্তু মালিকানার ব্যাপার নেই, আবার আছে কথা পাচ্ছি আমরা। এখানে টাইম অ্যাডভার্ব লাস্টে পুশ করব। তাহলে যেহেতু আছে কথা আছে এবং এক্ষেত্রে মেটাফরিক্যাল ব্যাপারটা নয়, লিটারালি সেন্স, আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা শুরুতে যে দেয়ার বসে এটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এটা সাবজেক্ট নয়, সাবজেক্টের মতো যেন কাজ করে। তাহলে দেয়া পাস্ট টেন্স বা এখানে প্রেজেন্ট টেন্স আছে, আর a great many opportunities for work here। ওকে, আমরা চাইলে ওয়ার্কটাকে বিজনেস করে দিতে পারি বা জবস করে দিতে পারি। জব যেহেতু কাউন্টেবল তাই জন্য এস করলাম। বিজনেসেস দরকার নেই, বিজনেস ঠিক আছে, ওয়ার্কও ঠিক আছে, কিন্তু জবের ক্ষেত্রে প্লুরাল করে দেবো। ওকে, আর যদি আমরা চাই এই সেন্টেন্সটাকে মডিফাই করব, হ্যাভ ভার্ব নিয়ে আসা যায়, সেক্ষেত্রে আমরা এই পার্টটাকে, বিগিনিং এর যে দেয়ার আর পার্টটাকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, ওয়ান ক্যান হ্যাভ,
এই ফ্রেজ দিয়ে। আমি লিখতেই পারি ওয়ান ক্যান হ্যাভ আ গ্রেট মেনি অপরচুনিটিস ফর ওয়ার্ক হিয়ার অর ফর বিজনেস হিয়ার অর ফর জবস হিয়ার। অলরাইট, এরপর চলে আসি নাম্বার 1। তাহলে 1 নম্বর আমরা পাচ্ছি আমি চিরকাল তোমাদের পাশে থাকবো, মানে সাবজেক্ট এখানে অ্যাভেলেবল আমি, তাহলে আই চিরকাল এটা টাইম লাস্টে প্লেস করব, তাহলে আই 1 নম্বরে সাবজেক্ট হলো, ভার্ব বি দিয়ে করা যায় উইল বি, তারপরে তোমাদের পাশে থাকবো তোমাদের, উইল বি বিসাইড ইউ ফর এভার। তাহলে এক্ষেত্রে বি ভার্ব ব্যবহৃত হলো। এবারে যদি এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করতে চাই সেটাও পসিবল, একটু ঘুরিয়ে দেব। ইউ উইল অলওয়েজ হ্যাভ মাই সাপোর্ট, ফুল স্টপ করে দিতে পারি। আর আমরা যদি চাই এই অলওয়েজকে বাদ দিয়ে ফরএভারটা লাস্টে বসিয়ে দিতে পারি, সেটাও পসিবল। তাহলে ইউ উইল হ্যাভ মাই সাপোর্ট ফরএভার, বা চাইলে অন্যভাবে একটু লেখা যায়, I will always stand by you, বা লেখা যায় I will always be there for you. Alright, so keep watching and of course keep following the channel so that you can get many more videos like this one in future as soon as I upload videos like this for you. So get better day by day or improve yourself day by day so that you can ultimately serve yourself and your country better. Thanks for watching.